নমস্কার। এখন পাঠ করতে চলেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজের অন্তর্গত একটি উপন্যাসিকা পটাশগড়ের জঙ্গলে। আজ ষষ্ঠ পর্ব। সঙ্গে থাকুন। ভুতুর মরণদৌড় সফল হতে হতেও হলো না। মাত্র হাত দশেক চোরাবালি পার হতে বাকি ছিল। ভুতু গড়াতে গড়াতে যখন পৌঁছে যাওয়ার মুখে, তখন বালির গ্রাস তার কোমর অবধি গিলে ফেলল। কিন্তু শরীরে তার বেজায় ক্ষমতা, তাই ডুবতে ডুবতেও সে শরীরটাকে ওলট পালট খাওয়াতে লাগলো। সেই সাংঘাতিক ছটপটানি ডাঙায় সাঁতার দেওয়ার ব্যর্থ চেষ্টার মতো। কিন্তু ভুতুর তাতে আরও 2-4 হাত এগিয়ে যেতে পারল। একটা লতার মতো জিনিস বালিতে মুখ ডুবিয়ে আছে একটু তফাতে। ভুতু প্রাণপণে নিজেকে সেদিকে ঠেলে দিতে লাগলো। শরীর এবং মন একসঙ্গে একযোগে একরোকা হয়ে উঠলে তাকে ঠেকানো শক্ত। দুর্জয় চেষ্টায় বালিতে ঝড় তুলে ভুতু উপুর হয়ে হাত বাড়িয়ে কোনো ক্রমে লতাটা ধরে ফেলল। বেশ শক্ত আর মোটা একটা লতানে গাছ। সেটা প্রাণপণে চেপে ধরে নিজেকে বালির ওপর দিয়ে হেঁচড়ে টেনে নিয়ে গিয়ে সে ডাঙায় উঠল। যে জায়গায় ভুতু ডাঙায় উঠল সেটা বন্য গাছপালায় ছাওয়া এবং জমি খুব উঁচু নিচু। এখান থেকে বাড়িটা দেখা যায় না। সামনেই একটা টিলার মতো কিছু রয়েছে। ভুতু বসে বসে কিছুক্ষণ হাঁপ ছেড়ে নিল, তারপর উঠে দাঁড়ালো। সে জানে আগেকার দিনে শত্রুর আক্রমণের ভয়ে দুর্গের চারিদিকে পরীক্ষা থাকতো ড্র ব্রিজ। এখানে পরীক্ষার বদলে আছে চোরাবালি। কিন্তু ড্র ব্রিজ বলতে কিছুই নেই। কিন্তু পরিবর্তনশীল একটা পথ আছে। সেই পথ কার ইচ্ছেই চলে তা বোঝবার উপায় নেই। ভুতু এও বুঝতে পারলো এখান থেকে বেরোবার কোনো উপায় নেই। পরিবর্তনশীল পথটি খুঁজে বের করা প্রায় অসম্ভব। ভুতু মাথা ঠান্ডা রেখে জায়গাটা ভালো করে দেখল। সামনে টিলার উপর একটা মস্ত বটগাছ ঝুড়ি নামিয়ে জায়গাটা অন্ধকার করে দাঁড়িয়ে আছে। এদিক সেদিক মেলা ঝোপঝাড়। ভুতু চট করে উপরে উঠল না। সে একটু আড়ালেই থাকতে চায়। আগে বোঝা দরকার এখানে কারবারটা কি। স্কাউট ছুরিটা বুদ্ধি করে পকেটে রেখেছিল ভুতু। সেটা হাতে নিয়ে সে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। ঝোপঝাড়ের ফাঁকে ফাঁকে মেলা পাথরের চাই পড়ে আছে। এরকম জায়গায় পাথরের চাই থাকতেই পারে, কিন্তু কয়েকটা পাথরের চাই অস্বাভাবিক রকমের উজ্জ্বল, যেন ভেতর থেকে আলো বেরোচ্ছে। সেই উজ্জ্বল পাথরগুলোকে স্পর্শ করলো না, বরং একটু দূর থেকে লক্ষ্য করলো। অনেকক্ষণ লক্ষ্য করার পর ভুতুর মনে হলো পাথরগুলো একটা জ্যামিতিক নকশায় সাজানো। যদি সরল রেখা দিয়ে যুক্ত করা যায় তাহলে একটা সরবাহু ক্ষেত্র তৈরি হবে। ভুতু এও লক্ষ্য করলো পাথরগুলোর রং একরকম নয়। লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি আর কমলা। কিন্তু রং খুব ফিকে। ভালো করে লক্ষ্য না করলে বোঝা কঠিন। ভুতু অঙ্ক বা জ্যামিতিতে খুবই কাঁচা, কিন্তু সেটা তার বুদ্ধির দোষ নয়। সে পড়াশুনো করতে ভালোবাসে না, তাই সবাই তাকে কাঁচা বলে জানে। কিন্তু আজ তার মনে হলো ওই উজ্জ্বল পাথরগুলোর জ্যামিতিক নকশায় একটা কোনো সংকেত আছে। প্রত্যেকটা পাথর পরস্পরের চেয়ে সমান দূরত্বে রয়েছে। ভুতুর আন্দাজ এই দূরত্বে 4 ফুটের মতো হবে। ভুতু খানিকক্ষণ ভাবল, তারপর যা হওয়ার হবে ভেবে নিয়ে সে গিয়ে ওই সরভুজের ভেতর ঢুকে একেবারে মধ্যবিন্দুতে দাঁড়ালো। কিছুই ঘটল না। ভুতু দাঁড়িয়ে দাঁড়িয়ে চারদিক ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলো। কোনো পরিবর্তন নেই, কিছুই ঘটল না। ভুতু সাহস করে পাথরগুলোকে নাড়ানোর চেষ্টা করলো, কিন্তু এক চুলও নাড়াতে পারল না। সে আবার একটু দূরে গিয়ে সরভুজটাকে ভালো করে লক্ষ্য করলো। 6 রঙের পাথর জ্বলজ্বল করছে। কি মানে এর? কে এদের এভাবে মাটিতে সাজিয়ে রাখলো? এর মধ্যে কি কোনো রহস্যের ইঙ্গিত রয়েছে? ভুতু হতাশ হলো না, কিন্তু ভাবতে লাগলো। পৃথিবীতে যা কিছু আছে এবং যা কিছু হয় সবই যুক্তিপূর্ণভাবে, কোনো কিছুই অযৌক্তিক নয়। এমনকি ভূতও যদি থেকে থাকে তার পেছনেও কোনো না কোনো যুক্তি এবং বিজ্ঞানও থাকবেই। ভুতু এটা বরাবর দেখেছে। সুতরাং এই 6টা পাথরের পেছনেও যুক্তি আছে। কিন্তু কি সেই যুক্তি?
ভূতু কাছে পিঠে পড়ে থাকা পাথরগুলোর ভেতর থেকে একটা পাথর তুলে নিল। একটু দূরে দাঁড়িয়ে মাথার উপর পাথরটা তুলে নীল রঙের পাথরটার ওপর খুব জোরে ছুঁড়ে মারল সে। সঙ্গে সঙ্গে চড়াক করে একটা মৃদু বজ্রাঘাতের শব্দ আর খানিকটা নীলচে আলো ঠিকরে উঠল পাথরটার থেকে। আর কিছু হলো না। সে আবার লাল পাথরটার গায়ে একই রকমভাবে পাথর ছুঁড়ল। একই রকম শব্দ হলো, তবে এবার ঠিকরে বেরোলো লাল আগুনের হলকা। একে একে পঞ্চম পাথরটার গায়েও পাথর ছুঁড়ল সে, বাকি শুধু হলুদটা। শেষবার পাথর তুলে প্রাণপণে ছুঁড়ে মারল সে, ওই শব্দ আর আগুন। তারপরে সে হঠাৎ দেখতে পেল 6টা পাথর থেকে 6 রকমের আলোর রেখা বেরিয়ে পরস্পরের সঙ্গে 6টা বাহুর মতো লেগে গেছে। একটা অদ্ভুত সুন্দর নিখুঁত আলোর ষড়ভুজ। ভূতু মুগ্ধ হয়ে দেখল। ধীরে ধীরে কাছে এগিয়ে গেল। তারপর দেখল ষড়ভুজের মাঝখানে একটা রন্ধ্র, ভেতরে আলো জ্বলছে। একটা সিঁড়ি নেমে গেছে নিচে। ভূতু সময় নষ্ট না করে সিঁড়ি দিয়ে নামলো। বেশি দূর নয়, মাত্র কয়েক হাত। সিঁড়ির সঙ্গেই একটা মাঝারি মাপের ঘর, 4টে মসৃণ দেওয়াল, কোনো আসবাব নেই। সিঁড়ির ঠিক বিপরীত দিকের দেওয়ালে ফুট 4 উচ্চতায় একটা কালো বৃত্ত, অনেকটা ফুটবলের মতো বড়। ভূতু সেটার কাছে এগিয়ে গেল। কাছাকাছি যেতেই সে হঠাৎ একটা চুম্বকের মতো আকর্ষণ টের পেল। কিছু যেন তাকে টানছে, প্রচণ্ড টানছে। ভূতু সামলাতে পারল না, যেন একটা শ্যাকশান যন্ত্র দিয়ে টেনে ধরে রেখেছে তাকে। দেওয়ালের খুব কাছাকাছি গিয়ে সে থামতে পারল। সে বোধ করল একটা অদৃশ্য বলয়ের মধ্যে সে দাঁড়িয়ে আছে। কারো কোনো কথা শুনতে পেল না ভূতু, কিন্তু তার মাথার মধ্যে যেন কেউ একটা সংকেত বার্তা পাঠালো। তোমার যে কোনো ইচ্ছে প্রকাশ করো, পূর্ণ হবে। ভূতু জবাবে বলল, আপনি কে কথা বলছেন? আমি কেউ নই। আপনি কি ভূত? না, আমি ইচ্ছা। কার ইচ্ছা? আমার নিজেরই। তার মানে? আমাকে বুঝিয়ে দিন। কিছু বুঝতে পারবে না। তাহলে ইচ্ছে প্রকাশ করতে বলছেন কেন? আমার যে তাই কাজ। ওই 6টা পাথর কিসের? একটা হেক্সাগন। ওটা দিয়ে কি হয়? ওটা একটা কম্বিনেশন। একটা দণ্ড আছে, তা দিয়ে 6টা পাথরকে পর্যায়ক্রমে স্পর্শ করলেই দরজা খুলে যায়। তুমি অবশ্য পাথর ছুঁড়ছ। তাতে কি ক্ষতি হয়েছে? না, পাথরগুলো ভাঙা যায় না, অ্যাটম বোমা দিয়েও না। জয়পতাকাবাবু কোথায়? কেল্লায়। উনি কি নিরাপদ? এখন পর্যন্ত। তারপর কি হবে? কেউ বাঁচবে না। কেন? এখানে কেউ এসে বাঁচে না। আমি? তুমি? তোমার কথা আলাদা। কেন? তুমি যে কম্বিনেশনটা বের করেছ। জয়পতাকাবাবু বাঁচবেন না? না। কিন্তু আমি যে ওকে উদ্ধার করতে এসেছি। উনি সাহেবের কেল্লায় ঢুকেছেন, ডিনার খেয়েছেন, ওকে উদ্ধার করা অসম্ভব। এই যে বললেন আমার সব ইচ্ছে পূর্ণ হবে। হবে। জয়পতাকাবাবুকে উদ্ধার করাই যে আমার ইচ্ছা। ওসব নয়, তোমার নিজের সম্পর্কে ইচ্ছা কি সেটা পূর্ণ হবে। সাহেবকে? আমাদের প্রভু। তিনি কোথায় থাকেন? তিনি নেই। তার মানে? তিনি বহুকাল আগে মারা গেছেন। তাহলে আপনি কে? আমি কেউ নই, শুধু তার পুঞ্জীভূত ইচ্ছা। আমি বুঝতে পারছি না, বুঝিয়ে দিন। বুঝতে পারবে না, তোমার মস্তিষ্ক তত উন্নত নয়। আমার মস্তিষ্কের উন্নতি কি করে হবে? হবে। কি করে? অপেক্ষা করো। ভূতু পরিষ্কার টের পেল 2টো হাত দেওয়াল থেকে বেরিয়ে এলো তার মাথার দুদিক দিয়ে। তারপর বাক্সের ডালা খোলার মতো তার মাথার খুলি খুলে ফেলল। সে বিন্দুমাত্র ব্যথা টের পেল না। কয়েক সেকেন্ড শুধু তার মাথার মধ্যে বিদ্যুৎ চমকের মতো কিছু ঘটতে লাগলো। তারপর হাত দুটো আবার দেওয়ালে ঢুকে মিলিয়ে গেল। এটা কি করলেন? ছোট একটা অপারেশন। কই, আমার মস্তিষ্কের তো উন্নতি ঘটলো না। ঘটেছে,
অপেক্ষা করো, টের পাবে। কতক্ষণ অপেক্ষা করতে হবে? বেশিক্ষণ নয়। তোমার ধূসর কোষ জাগ্রত হয়েছে। সময়ের অপেক্ষা। তাড়াতাড়ি করলে তুমি মারা পড়বে। তাড়াতাড়ি এসব জিনিস হয় না। কেন হয় না? মস্তিষ্কের ক্রিয়া হঠাৎ বেড়ে গেলে তুমি তাল সামলাতে পারবে না। ডিনার ব্যাপারটা কি বলবেন? আমি বাতাসে বারবার ডিনারের কথা শুনেছি। ডিনার হলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সাহেব কখনো একা ডিনার খেতে পারতেন না, কিন্তু তার সঙ্গী ছিল না। খুব কষ্ট হতো ডিনারের সময়। তারপর তারপর আমরা ডিনারের সময় লোক হাজির করতাম, কিন্তু তারা এত নির্বোধ যে সাহেবের সঙ্গে সমান পর্যায়ে জ্ঞান বিজ্ঞান নিয়ে কথা বলার যোগ্য ছিল না। সাহেবের ডিনার মাটি হতো। তারপর সেই লোকগুলোর কি হতো? এক রাত্রি তারা খুব আদর যত্ন পেত, কিন্তু পরদিন সকালে উঠেই তারা দেখতে পেত কেল্লার জায়গায় একটা ধ্বংসস্তূপ, চারিদিকে চোরাবালি। তারা বেশিরভাগই পালাতে চেষ্টা করে চোরাবালিতে ডুবে মারা গেছে। কেল্লাকে তারা ধ্বংসস্তূপ দেখতো কেন? ফ্রিকুয়েন্সি পাল্টে দেওয়া হতো বলে। বুঝিয়ে বলুন। ফ্রিকুয়েন্সি কাকে বলে জানো? কম্পন। সূক্ষ্মাতি সূক্ষ্ম কম্পন। পৃথিবীর সব বস্তুরই কম্পন আছে। একটা জিনিসের ওই কম্পন বদলে দিলে সেটা অন্যরকম বা অদৃশ্য হয়ে যেতে পারে। এসব উন্নত বিজ্ঞানের কথা। কিন্তু আমি বুঝতে পারছি। তোমার মস্তিষ্কের উন্নতি ঘটেছে। কি বুঝতে পারছো? একটা জিনিস দৃশ্য বা অদৃশ্য হতে পারে, কিন্তু তার অস্তিত্ব মুছে যায় না। তবে তার কম্পন আমাদের কম্পনের সমানুপাতিক হলে আমরা সেটাকে বোধ করতে পারি, নইলে পারি না। অনেকটা বুঝেছ, কিন্তু কি করে তা ঘটানো হয় তা জানো না। একটু আন্দাজ করতে পারছি। কি আন্দাজ? সাহেব কিছু প্রাণহীন বস্তুর মধ্যে নিজের বোধবুদ্ধি ও ইচ্ছা সঞ্চার করতে পেরেছিলেন। বিশ্বজগতে প্রাণহীন কিছু নেই, সবই প্রাণময়। তবে তোমাদের বিজ্ঞান দিয়ে তা বুঝে ওঠা অসম্ভব। সব বস্তুর মধ্যেই কি প্রাণ আছে? আছে, কিন্তু বুদ্ধি বা কর্মকুশলতা তো নেই। না, সাহেব সেই সব বস্তুর মধ্যে সেটা সঞ্চার করেছিলেন, তাই তো? তাই আমরা আজ্ঞাবাহী ছিলাম। আপনাদের স্বাধীন ইচ্ছে কি আছে? প্রোগ্রাম আছে। বুঝতে পারছি। অনেকটা কম্পিউটারের মতো, কিন্তু আরও অনেক উন্নত। অনেক। তুমি বুদ্ধিমান। আমার লাঠিটা কে কেড়ে নিয়েছিল? ইচ্ছা। আমার পথকে মুছে দিয়েছিল? ইচ্ছা। বালিতে কার পায়ের দাগ পড়ছিল? তুমি খুব সাহসী। আবার জিজ্ঞেস করছি, বালিতে কার পায়ের দাগ পড়ছিল? তুমি খুব সাহসী ও বুদ্ধিমান, তোমার জেদও প্রচণ্ড। কিন্তু এই প্রশ্নটার জবাব দিচ্ছেন না কেন? বালিতে কার পায়ের ছাপ পড়ছিল? কিছুক্ষণ নীরবতা। বলবো না। তাহলে বলবো আপনি জানেন না। কণ্ঠস্বরটা হঠাৎ যেন ভয় খেয়ে একটু কেঁপে গেল। অন্য প্রশ্ন করো। আমি এই প্রশ্নেরই জবাব চাই। আমি এই প্রশ্নের জবাব দেব না। আমি তোমার আজ্ঞাবাহী নই। আপনি কি রাগ করেছেন? আমাদের রাগ নেই। রাগ অযৌক্তিক ব্যাপার। আমার মনে হয় বালিতে যার পায়ের ছাপ পড়ছিল আপনি তাকে ভয় পান। অন্য প্রশ্ন করো। আপনার সাহেবের নাম কি? অ্যালফাবেট। এটা কি ধরনের নাম? সাহেব তোমাদের মতো মানুষ ছিলেন না। তিনি কীরকম মানুষ ছিলেন? অনেক উন্নত। তিনি কি অন্য কোনো গ্রহের মানুষ? তিনি একটা অঘটন। ভূতু বুঝল এ প্রশ্নেরও জবাব পাওয়া যাবে না, তাই সে অন্য প্রশ্ন করল। তিনি কতদিন আগে মারা গেছেন? 4 বছর। সাহেবের শরীরটার কি হলো? অন্য প্রশ্ন করো। এই দুর্গটা কতদিনের? 200 বছর। সাহেব কি 200 বছর আগে এখানে ছিলেন? না, এটা পটাশগড়ের এক রাজা বানিয়েছিল। দুর্গ কালক্রমে ধ্বংস হয়ে যায়। সাহেব দুর্গটা দখল করেছিলেন। বুঝলাম। দুর্গে কি আমি একবার যেতে পারি? তুমি ইচ্ছে করলে সবই পারো, কিন্তু দুর্গে কাউকেই পাবে না। কেন? জয় পতাকা বাবু কি দুর্গে নেই? আছে। একা নয়, সঙ্গে আরও 3 জন লোক আছে, কিন্তু তুমি ওদের দেখতে পাবে না। কেন পাবো না? ওদের ফ্রিকুয়েন্সি আলাদা হয়ে গেছে। তোমার সঙ্গে মুখোমুখি হলেও তুমি ওদের দেখতে পাবে না।
তোমরা পরস্পরকে ভেদ করে যাবে, কিন্তু কেউ কারোর অস্তিত্ব টের পাবে না। কি সর্বনাশ! এর কোনো উপায় নেই? না, ওরা চিরকাল এখানেই থেকে যাবে। যদি বেরোতে চায় তাহলে চোরাবালিতে ডুবে মরবে। আর আমি? তোমার কথা আলাদা, তুমি ইচ্ছে করলেই ফিরে যেতে পারো, বিপদ হবে না। জয়পতাকাবাবুর সঙ্গে আর কে কে আছে? জয়ধ্বনি, শ্যামলাহিনী আর ব্যোমকেশ। সর্বনাশ, এরা যে সবাই আমার ভীষণ চেনা। দুঃখিত, ওদের জন্য কিছুই করার নেই। ষড়ভুজটার অর্থ কী? ষষ্ঠ ইকুয়েশন মানুষ বুঝতেই পারবে না। ইকুয়েশন আমি জানি, এটা কঠিন, কেউ জানে না, সাহেব জানতেন। এতে কি হয়? ওই ইকুয়েশনেই বিশ্বের রহস্য, চাবিকাঠি সব লুকিয়ে আছে। যে কষতে পারে সে দারুণ সব কাজ করতে পারে। আমি কি ইকুয়েশন মিলিয়েছি? না, তুমি শুধু কম্বিনেশনটা ধরতে পেরেছো। ওটা সোজা, তবু সবাই পারে না। আমাকে কতক্ষণ আটকে রাখবেন? তুমি চাইলেই ছেড়ে দেব। আমি আরেকটা কথা জানতে চাই, পটাশকরকে সকলে দেখতে পায় না কেন? আমরা মাঝে মাঝে পুরো জায়গাটার স্পন্দন বদলে দিই, তখন দুর্গ অদৃশ্য হয়ে যায়, চোরাবালিও অদৃশ্য হয়ে যায়। জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে জঙ্গলের পশুরা কেউ ঢুকতে পারেনি, আমিও না। ওই জায়গাটায় কি ছিল? টাইম ব্যারিয়ার বললে বুঝবে না। ওই জায়গাটা তোমার সময়ে নেই, ভিন্ন সময়ে প্রোগ্রাম করা আছে। তার মানে তুমি যখন জায়গাটাকে দেখেছো তখন ওটা বর্তমানকালে নেই, 5 বছর অতীতে পিছিয়ে রয়েছে। ওর চারিদিকে সময়ের বেড়া থাকায় তুমি ঢুকতে পারোনি। ঢুকতে পারলে তোমার বয়স এক মুহূর্তে 5 বছর পিছিয়ে যেত। ঢোকা যায় না? না, লক করা আছে, টাইম ব্যারিয়ার আছে। আমি যদি যেতে চাই? কেন চাও? আমি 5 বছর আগে কেমন ছিলাম তা জানতে চাই। সত্যিই চাও? হ্যাঁ, তুমি বুদ্ধিমান। দেওয়াল থেকে একটা হাত বেরিয়ে এলো, তাতে একটা ছোট স্ফটিকের দণ্ড। এটা নাও, টাইম ব্যারিয়ারে স্পর্শ করলেই ঢুকতে পারবে। ভূতু দণ্ডটা নিল, তারপর বলল, এবার কি করব? ইচ্ছা করো, ইচ্ছা করলেই ওই জায়গায় চলে যেতে পারবে। হঠাৎ সাকশনটা বন্ধ হয়ে গেল। ভূতু টের পেল চারদিকের বলয়টা আর নেই। সে স্ফটিকের দণ্ডটা হাতে নিয়ে চোখ বুজে প্রাণপণ ইচ্ছা করল, আমি ওখানে যাবই। না, কোনো ম্যাজিক ঘটল না। তবে ভূতুর সমস্ত শরীরে যেন একটা বিদ্যুতের বেগ শিহরিত হয়ে বয়ে গেল। সে চলতে লাগলো। সিঁড়ি বেয়ে উঠে সে সোজা চোরাবালিতে নেমে ছুটতে লাগলো। জঙ্গলের ভেতর দিয়ে এঁকে বেঁকে তীর গতিতে সে হাজির হয়ে গেল সেই ফাঁকা ভূমিখণ্ডের সামনে। স্ফটিকের দণ্ডটা সামনে বাড়াতেই একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ হলো। কিছু সরে গেল সামনে থেকে। ঢুকবার আগে ভূতু ক্ষণেক দ্বিধা করলো। তার বয়স 5 বছর কমে যাবে। কি করে হবে সেটা? কেমন লাগবে? খুব সাবধানে পা বাড়ালো ভূতু। খুব ধীর পদক্ষেপে পা রাখলো মাটিতে। তারপরেই চমকে থেমে গেল। শরীরের উপর থেকে কিছু খসে পড়ে গেল, যেন যেন একটা খোলস। মাথাটা সামান্য ধাঁধিয়ে গেল। সামলে উঠে ভূতু দেখলো তার শরীরের দৈর্ঘ্য অনেক কমে গেছে, একটু রোগা হয়ে গেছে সে। 5 বছর আগে সে কি এরকমই ছিল? ভূতু দাঁড়িয়ে চারিদিকটা দেখতে লাগলো। কিছু নেই, কিন্তু সে জানে 5 বছর আগে অ্যালফাবেট সাহেব বেঁচে ছিল। আর এই জায়গাটা নিশ্চয়ই কোনো কারণে সময়ের বাঁধ দিয়ে বেঁধে রাখা হয়েছে। খুব সম্ভব অ্যালফাবেট সাহেবের দেখা এখানেই পাওয়া যাবে। ভূতু চুপ করে একটা ঝোপের ধারে বসে রইল। লুকিয়ে থাকাই ভালো। খুব বেশিক্ষণ বসতে হলো না ভূতুকে। আচমকা একটা নীল আলো ঝলসে উঠল আকাশে। একটা তীব্র শীষের শব্দ তার কানের পর্দা প্রায় ফাটিয়ে দিতে লাগলো। চারিদিকে মাটি গুড়গুড় করে কাঁপছে। ভূতু বাতাসে একটা তীব্র কম্পন টের পাচ্ছিল। সে সহ্য করতে পারল না। চোখ বুঝে দাঁতে দাঁত চেপে হাত মুঠো করে মূর্ছিতের মতো ঢলে পড়ে গেল মাটিতে। যখন চোখ মেলল তখন সামনে একজন বিশাল চেহারার মানুষ দাঁড়িয়ে, প্রায় 8 ফুট লম্বা, বিশাল দৈত্যের মতো আকৃতি। মানুষটা তাকে দেখছে। ভূতু ভয়ে সিটিয়ে গেল। লোকটা কথা বলল না,
কিন্তু আশ্চর্যের বিষয়, একটা বায়ু তরঙ্গে লোকটা তার মগজে একটা প্রশ্ন পাঠিয়ে দিল। কী চাও? ভূতু সব হয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার এক মাস্টার মশাই। আবার বায়ু তরঙ্গ এলো। লোকটা যেন বলে পাঠালো, তোমাকে কিছুই বলতে হবে না, তোমার মগজের সব কথা এবং চিন্তাই আমি ধরতে পারছি। আমি এখন কি করব? বায়ু তরঙ্গ তার মগজে একটা ওলট পালট ঘটিয়ে বলল, সমাধান তোমার হাতেই আছে, বুদ্ধি কাটালেই পারবে। তোমার মগজ অনেক বেশি ক্রিয়াশীল। তুমি ষড়ভুজের কম্বিনেশনটা বের করেছো, পারবে, চেষ্টা করো। ওদের বাঁচানো যাবে? চেষ্টা করো, হয়তো পারবে। আপনি কি কৌশলে কথা বলছেন? এটা কি টেলিপ্যাথি? হ্যাঁ, তবে অনেক উন্নত ধরনের। আপনি কোন গ্রহের মানুষ? অনেক দূরের। বাড়িতে কার পায়ের দাগ পড়েছিল? নিউমারেলসের। সে কে? সে একটা অঙ্ক। অঙ্ক? অঙ্ক কি কখনো হাঁটে, তাও জুতো পায়ে দিয়ে? না, তবে অঙ্ককে শরীরী রূপ দিলে হয়। তাকে কোথায় পাবো? কোথাও আছে, অঙ্কটা কষলেই পাবে। যেখান থেকে এসেছে সেখানে সে ফিরে গেছে। তুমিও যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও, অঙ্ক প্রস্তুত আছে। আবার নীল আলোর ঝলকানি আর তীব্র শিসের শব্দ। ভূতু ফের চোখ বুজে ফেলল। যখন চোখ খুলল তখন কেউ নেই। তার মাথা ঘুরছিল। তবু সে টাইম ব্যারিয়ার ভেদ করে বেরিয়ে এলো। তারপর ছুটতে লাগলো। যখন সেই ঘরটায় আবার ফিরে এলো তখন অবাক হয়ে দেখলো ঘরে একটা টেবিল আর চেয়ার পাতা। টেবিলের উপর একটা প্যাড আর পেন্সিল। প্যাডে দারুণ ইকুয়েশন। ভূতু বসে পড়ল। অঙ্কটা তাকে করতেই হবে। এতক্ষণ শুনলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজের অন্তর্গত একটি উপন্যাসিকা পটাশগড়ের জঙ্গলের 6ষ্ঠ পর্ব। পরদিন ফিরব এই উপন্যাসিকারই পরবর্তী পর্ব নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।